ল্যাম্পপোস্টের অস্পষ্ট আলোয় একজন বয়স্ক লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টিগোচর হলো। গায়ে মোটা একটি শাল জড়ানো, পৌষের শীত। লোকটা হালকা কাঁপছেও। আমরা খুলনা থেকে ফিরছিলাম, আমি আর সাজিদ। স্টেশন মাস্টারের রুমের পাশের একটি বেঞ্চিতে লোকটা আঁটোসাঁটো হয়ে বসে আছে। স্টেশনে এরকম কত লোকই তো বসে থাকে, তাই সেদিকে আমাদের বিশেষ কোনো কৌতূহল ছিল না। কিন্তু সাজিদকে দেখলাম সেদিকে এগিয়ে গেল। লোকটার কাছে গিয়ে সাজিদ দপাস করে বসে পড়ল। আমি দূর থেকেই খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথাও বলছে। আশ্চর্য, খুলনা স্টেশন, এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো? তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলে মনেও হচ্ছে না। মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা। বাদাম বিক্রি শেষে প্রতিদিন ওই জায়গায় বসেই হয়তো রাত কাটিয়ে দেয়। আমাদের রাতের ট্রেন, এখনও বাজে রাত 2টা। এই সময় সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলেও তো আমি জানতামই। অদ্ভুত। আমি একটু এগিয়ে গেলাম। একটু অগ্রসর হতেই দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে। দূর থেকে আমি বুঝতে পারিনি। সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকলো। গেলাম। লোকটার চেহারাটা বেশ চেনা চেনা লাগছে, কিন্তু সঠিক মনে করতে পারছি না। সাজিদ বলল, এখানে বস। ইনি হচ্ছেন হুমায়ুন স্যার। হুমায়ুন স্যার? এই নামের কোনো স্যারকে আমি তো চিনি না। সাজিদকে জিজ্ঞেস করতে যাব যে কোন হুমায়ুন স্যার। অমনি সাজিদ আবার বলল, হুমায়ুন রুবায়েত আজাদকে চিনিস না? ইনি আর কি। এরপর সে লোকটার দিকে ফিরে বলল, স্যার, এ হলো আমার বন্ধু আরিফ। লোকটা আমার দিকে তাকালো না, সাজিদের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে মৃদু হাসি। আমার তখনও গুড় কাটছেই না। কি হচ্ছে এসব? আমি দপাস করে সাজিদের পাশে বসে পড়লাম। সাজিদ আর হুমায়ুন রুবায়েত আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে। এমনভাবে কথা বলছে যেন তারা পরস্পরকে অনেক আগে থেকে চেনে। লোকটা সাজিদকে বলছে, তোকে কত করে বলেছি আমার লেখা আমার অবিশ্বাস বইটা ভালো মতো পড়তে। পড়েছিলি? সাজিদ বলল, হ্যাঁ স্যার, পরিচিত। তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন? নিশ্চয়ই কোনো তেদরের ফাঁদে পড়েছিস। কে সে? নাম বল। পেছনে যে আছে, কি জানি নাম, আরিফ। হ্যাঁ, এই তেদরের ফাঁদে পড়েছিস বুঝি? দাঁড়া, আমি তাকে মজা দেখাচ্ছি। এই বলে লোকটা বসা থেকে উঠে গেল। সাজিদ জোরে জোরে করে বলে উঠল, না না স্যার, ও কিচ্ছু জানে না। তাহলে? আসলে স্যার, বলতে সংকোচ বোধ করলেও সত্য এটাই যে নাস্তিকতার উপর আপনি যেসব লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশি দিন ইমান রাখতে পারিনি। এটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেলল। লোকটার চেহারায় মুহূর্তেই রুক্ষ ভাব ধারণ করলো। বলল, তার মানে বলতে চাইছিস তুই এখন আমার চেয়ে বড় পণ্ডিত হয়ে গেছিস? আমার চেয়ে বেশি পড়ে ফেলেছিস, বেশি বুঝে ফেলেছিস? লোকটা বলল, যাকগে, একটা সিগারেট খাবো, ম্যাচ নেই, তোর কাছে আছে? জি স্যার। এই বলে সাজিদ ব্যাগ খুলে একটা ম্যাচ বের করে লোকটার হাতে দিল। সাজিদ সিগারেট খায় না, তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগেই থাকে সবসময়। লোকটা সিগারেট ধরালো, কয়েকটা জোরে জোরে টান দিয়ে ফুস করে এক মুখ ধোঁয়া ছাড়লো। ধোঁয়াগুলো মুহূর্তেই কুণ্ডুলি আকারে স্টেশন মাস্টারের ঘরের রেলিং বেয়ে উঠে যেতে লাগলো। আমি সেদিকে তাকিয়ে আছি। লোকটার কাশি উঠে গেল। কাশতে কাশতে লোকটা বসা থেকে উঠে বলল, ওই মুহূর্তে ওনার সিগারেট খাওয়ার আর ইচ্ছে নেই সম্ভবত। লোকটা সিগারেটের টুকরো নিচে ফেলে পা দিয়ে একটা ঘষা দিল। অমনি সিগারেটের জ্বলন্ত টুকরোটি থেতলে গেল। সাজিদের দিকে ফিরে লোকটা বলল, তাহলে এখন বিশ্বাস করিস যে স্রষ্টা বলে কেউ আছে? সাজিদ সূচক মাথা নাড়ল। স্রষ্টা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করিস তো? আবারও সাজিদ সূচক মাথা নাড়ল। এবার লোকটা একটা অদ্ভুত রকম হাসি দিল। এই হাসি এতটাই বিদঘটে ছিল যে তাতে আমার গা ছমছম করে উঠল। লোকটা বলল, তাহলে বল দেখি, স্রষ্টাকে কে সৃষ্টি করলো? এই প্রশ্নটি করে লোকটি আবার সেই বিদঘটে হাসিটা হাসল। সাজিদ বলল, স্যার, বাই ডেফিনেশন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না। যদি বলি ক সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে, তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে, তাহলে ক এর সৃষ্টিকর্তা কে? তখন যদি বলি ক এর সৃষ্টিকর্তা খ, তাহলে আবার প্রশ্ন উঠবে, খ এর সৃষ্টিকর্তা কে? এভাবে চলতেই থাকবে, কোনো সমাধানে যাওয়া যাবে না। লোকটি বলল, সমাধান আছে। কি সেটা? মেনে নেওয়া যে স্রষ্টা নেই, ব্যাস। এটুকু বলে লোকটা আবার হাসি দিল। সাজিদ আপত্তি জানালো, বলল, আপনি ভুল স্যার। লোকটি চোখ কপালে তুলে বলল, কি আমি ভুল? জি স্যার।
তাহলে বল দেখি ষষ্ঠাকে কি সৃষ্টি করলো? উত্তর দে, দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়েছিস তুই। আমি বুঝতে পারলাম এই লোক সাজিদের যুক্তির গ্যারাকলে ফেলার চেষ্টা করছে। সাজিদ বলল, স্যার, গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে, মানে এটার কোনো শুরু নেই। তারা আরও ভাবতো এটার কোনো শেষও নেই। তাই তারা বলতো যেহেতু এটার শুরু শেষ কিছুই নেই, সুতরাং এটার জন্য একটা সৃষ্টিকর্তারও দরকার নেই। কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা পুরোপুরি বিনষ্ট হয়েই সাথে পদার্থবিজ্ঞানেও ঘটে যায় একটা বিপ্লব। থার্মোডাইনামিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে এই মহাবিশ্ব ক্রমাগত ও নিরবিচ্ছিন্ন উল্টাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উল্টাপহীন অস্তিত্বের দিকে দিয়ে যাচ্ছে। কিন্তু এই সূত্রকে উল্টো থেকে প্রয়োগ কখনোই সম্ভব নয়। অর্থাৎ কম উল্টাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উল্টাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয়। এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন নয়, এটা অনন্তকাল ধরে এভাবে নেই, এটার একটা নির্দিষ্ট শুরু আছে। থার্মোডাইনামিক্সের সূত্র আরও বলে এভাবে চলতে চলতে একসময় মহাবিশ্বের সকল শক্তি নিঃশেষ হয়ে যাবে আর মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। লোকটি বল, উফ, আসছেন বৈজ্ঞানিক লম্পু, সহজ করে বল বেটা। সাজিদ বলল, স্যার, একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলে সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হতেই থাকবে। কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল, সময়ের সাথে সাথে সেটা আরও বেশি গরম হয়ে উঠবে। এটা অসম্ভব, এটা কেবল ঠান্ডাই হতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের সূত্র। তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে। মহাবিশ্বের যে একটা শুরু আছে তারও প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছেন। মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের উপর এ যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞানী মহলে এসেছে, তোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণের দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বের জন্ম হয়েছে একটি বিস্ফোরণের ফলে। তাহলে স্যার, এটা নিশ্চিত যে মহাবিশ্ব একটি শুরু আছে? লোকটি হাসূচক মাথা নাড়ল। সাজিদ আবার বলতে শুরু করলো, স্যার, আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখব ষষ্ঠাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা, মানে ষষ্ঠার সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা। সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে। ধরি এটা সমীকরণ 1, মহাবিশ্ব একটি সৃষ্টি, এটা সমীকরণ 2। এখন সমীকরণ 1 আর 2 থেকে পাই সকল সৃষ্টির শুরু আছে এবং শেষ আছে। মহাবিশ্ব একটি সৃষ্টি, তাই এটারও একটা শুরু এবং শেষ আছে। তাহলে আমরা দেখতে পাই উপরে দুটো শর্ত পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রে কোনো ব্যত্যয় ঘটেনি। আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সব কিছু সৃষ্টি করেছেন। তাহলে খেয়াল খুলুন, আমার প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে না। আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টির শুরু আছে আর শেষ আছে, কিন্তু তৃতীয় শর্তের কথা বলছি স্রষ্টা নিয়ে। তিনি সৃষ্টি নন, তিনি স্রষ্টা। তাই এখানে প্রথম শর্ত খাটে না, সাথে তাপ ও গতির সূত্রটি এখানে আর খাটছে না। তার মানে স্রষ্টার শুরুও নেই, শেষও নেই, অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টির প্রয়োজন নেই। তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকারও প্রয়োজন নেই, তিনি অনাদি অনন্ত। এতটুকু বলে সাজিদ থামলো। হুমায়ুন আজাদ নামের লোকটি কপালের বাস দীর্ঘ করে বলল, কি বংচং বোঝালি এগুলো? কী সব সমীকরণ এসব কি? সোজা সাপটা বল, আমাকে অঙ্ক শেখাচ্ছিস? ল অফ ক্যাজুয়ালিটি সম্পর্কে ধারণা আছে? ল অফ ক্যাজুয়ালিটির মতে সব কিছুর পেছনে একটা কজ বা কারণ থাকে। সেই সূত্র মতে স্রষ্টার পেছনেও একটা কারণ থাকতে হবে। সাজিদ বলল, স্যার, উত্তেজিত হবেন না প্লিজ। আমি আপনাকে অঙ্ক শেখাতে যাব কোন সাহসে? আমি শুধু আমার মতো ব্যাপারটি ব্যাখ্যা করেছি। কচু করেছিস তুই। ল অফ ক্যাজুয়ালিটি দিয়ে ব্যাখ্যা কর। লোকটা উচ্চস্বরে বলল, স্যার, ল অফ ক্যাজুয়ালিটি বলবৎ হয় তখনই যখন থেকে টাইম, স্পেস এবং ম্যাটার জন্ম লাভ করে, ঠিক না? কারণ আইনস্টাইনের থিওরি অফ রিয়েলিটি স্বীকার করে যে টাইম জিনিসটাই নিজেই স্পেস আর ম্যাটারের সাথে কানেক্টেড। কজের ধারণা তখনই আসবে যখন টাইম, স্পেস, ম্যাটার এই ব্যাপারগুলো তৈরি হবে।
তাহলে যিনি এই টাইম স্পেস ম্যাটারের স্রষ্টা, তাকেই কি আমরা টাইম স্পেস ম্যাটার এর বাট খরাতে বসিয়ে লস অফ ক্যাজুয়ালিটি দিয়ে বিচার করব স্যার? এটা তো লজিক বিরুদ্ধ, বিজ্ঞান বিরুদ্ধ। লোকটা চুপ করে আছে, কিছু হয়তো বলতে চাচ্ছিল। এর মধ্যে আবার সাজিদ বলল, স্যার আপনি লস অফ ক্যাজুয়ালিটি যে সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল। লোকটা আবার রেগে গেল, রেগে অগ্নিশর্ম হয়ে বলল, এই ছোকরা, আমি ভুল বলেছি মানে কি? তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না? সাজিদ বলল, না না স্যার, একদম তা বলিনি, আমার ভুল হয়েছে। আসলে বলা উচিত ছিল যে ল অফ ক্যাজুয়ালিটি এর সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন। লোকটার চেহারা আবার একটু স্বাভাবিক হলো, বলল, কি মিস করেছি? আপনি বলেছেন ল অফ ক্যাজুয়ালিটির মতে সব কিছু একটা কজ থাকে। আসলে এটা স্যার সেরকম নয়। ল অফ কজালিটি হচ্ছে এভরিথিং হুইচ হ্যাজ বিগিনিং হ্যাজ এ কজ, অর্থাৎ এমন সব কিছু যেগুলোর একটি নির্দিষ্ট শুরু আছে, কেবল তাদেরই কজ আছে। ষষ্ঠার কোনো শুরু নেই, তাই ষষ্ঠাকে ল অফ ক্যাজুয়ালিটি দিয়ে মাপাটা যুক্তি এবং বিজ্ঞান বিরুদ্ধ। লোকটার মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল, বলল, তুই কি ভেবেছিস এমন ভারী ভারী কিছু শব্দ ব্যবহার করে কথা বললি আমি তোর যুক্তি মেনে নেব? অসম্ভব। সাজিদ এবার মুচকি হাসলো, হেসে বলল, স্যার আপনার হাতে একটি বই দেখছি, ওটা কি বই? এটা আমার লেখা বই, আমার অবিশ্বাস। স্যার ওটা আমাকে দেবেন একটু? এই নে ধর। সাজিদ বইটা হাতে নিয়ে উল্টাতে উল্টাতে বলল, স্যার এই বইয়ের কোন লাইনে আপনি আছেন? লোকটা ভ্রু কুঁচকে বলল, মানে? বলছি এই বইয়ের কোন অধ্যায়, কোন পৃষ্ঠায়, কোন লাইনে আপনি আছেন? তুই অদ্ভুত কথা বলছিস, আমি বইয়ে থাকবো কেন? কেন থাকবেন না? আপনি তো স্রষ্টা না। কেন থাকবেন না? আপনি এর স্রষ্টা না? হ্যাঁ, এই বইটা কালি আর কাগজ দিয়ে তৈরি। আপনিও কি কালি আর কাগজ দিয়ে তৈরি স্যার? খুব স্টুপিডিটি টাইপ প্রশ্ন। আমি এই বইয়ের স্রষ্টা। এই বই তৈরির সংজ্ঞা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে? সাজিদ আবার হেসে দিল, বলল, না স্যার, এই বই তৈরির যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না। ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তাকেও তার সৃষ্টির টাইম স্পেস ম্যাটার কজ এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আপনি কালি কলম বা কাগজের তৈরি নন, তার ঊর্ধ্বে। কিন্তু আপনি টাইম স্পেস ম্যাটার কজ এর ঊর্ধ্বে নন। আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করাই যায়। কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিজেই টাইম স্পেস ম্যাটার কজ এর সৃষ্টিকর্তা। তাই তাকে টাইম স্পেস ম্যাটার কজ দিয়ে পরিমাপ করা যাবে না। অর্থাৎ তিনি এসবের ঊর্ধ্বে। তার কোনো টাইম স্পেস ম্যাটার কজ নেই, তার কোনো শুরু শেষ নেই, অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তা নেই। লোকটা উঠে দাঁড়ালো, দাঁড়াতে দাঁড়াতে বলল, ভালো ব্রেইন ওয়াশড। আমরা কি এই তরুণ প্রজন্ম চেয়েছিলাম? হাই, আমরা কি এই তরুণ প্রজন্ম চেয়েছিলাম? এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরল। দেখতে দেখতে উনি স্টেশনে মানুষের মধ্যে হারিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ জিম মেরেছিলাম। ঘড়িতে সময় দেখলাম রাত 1:30 বাজে। সাজিদের বিছানার দিকে তাকালাম, দেখলাম ও বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে। আমি উঠে তার কাছে গেলাম, গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে সেটার নাম আমার অবিশ্বাস। বইয়ের লেখক হুমায়ুন আজাদ। সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালো, তার ঠোঁটের কোণে একটি অদ্ভুত হাসি। আমি বিরাট একটা শক খেলাম, না এটা হতে পারে না, স্বপ্নের উপর কারো হাত নেই। আমি বিড়বিড় করে পড়তে লাগলাম।